আচ্ছা ঠিক আছে। প্রিভিয়াস ক্লাসে হলো আমরা অ্যাসিডিটি পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা যেটা দেখব আরেকটা ওয়াটার কোয়ালিটি প্যারামিটার, হার্ডনেস। তোমরা কেমিস্ট্রিতে কিন্তু করে আসছো হার্ডনেস কি, হার্ড ওয়াটার অথবা সফট ওয়াটার জিনিসটা কি মোটামুটি করে আসছো। আজকে হলো আমরা ডিটেলস একটু দেখব যে হার্ডনেস জিনিসটা কি। হার্ডনেস জিনিসটা হলো একটু ডেফিনেশনটা যদি আমরা ফার্স্টে দেখি, দেখো আমাদের কি বলছে, is defined as the concentration of multivalent metallic cations in solution. That means আমার কোনো একটা সলিউশনে যদি মাল্টিভ্যালেন্ট মেটালিক ক্যাটায়নের কনসেন্ট্রেশনে প্রেজেন্ট থাকে তাহলে আমি সেই ইন্ডেক্সটাকে বলি হলো হার্ডনেস। এখন আমাদের তাহলে এখানে একটা কোয়েশ্চেন আসতেছে যে মাল্টিভ্যালেন্ট ক্যাটায়নস গুলা কোন মাল্টিভ্যালেন্ট ক্যাটায়নস গুলা প্রেজেন্ট থাকলে আমি বলবো যে হ্যাঁ এটা হার্ডার টাইপের ওয়াটার অথবা সলিউশন অথবা সফটওয়্যার টাইপের ওয়াটার। এখানে দেখো তোমাদের কিছু কয়েকটা মেটালের নাম দেওয়া আছে, লাইক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনশিয়াম, ফেরাস এবং ম্যাঙ্গানিজ। এই মাল্টিভ্যালেন্ট মেটালিক ক্যাটায়ন গুলা যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে আমরা বলবো যে হার্ডার টাইপের ওয়াটার অথবা হার্ডনেসে প্রেজেন্ট আছে। এবং যখন আমরা হার্ডনেসটা ক্যালকুলেট করব তখন হলো এই মেটালগুলার কনসেন্ট্রেশনটাকে আমরা হলো সামেশন করে দিব। তাহলে ক্যালসিয়াম কতটুকু আছে, ম্যাগনেসিয়াম কতটুকু আছে, স্ট্রনশিয়াম কতটুকু আছে, এগুলা সব কিছুর বেসিসে আমরা দেখব যে হার্ডনেসটা কতটুকু। এখন এই যে, আচ্ছা একটু ওয়েট করো তোমরা। সো আমি যেটা বলতেছিলাম যে আমি কিছু ক্যাটায়ন দেখলাম যে ক্যাটায়নগুলোর প্রেজেন্সগুলো আমাদের হার্ডনেস ইন্ডিকেট করে থাকে। এছাড়াও এই ক্যাটায়নগুলো তো অবভিয়াসলি কোনো অ্যানায়নের সাথে রিয়াকশন করবে। তাহলে দেখো হার্ডনেসটা আমাদের যে ক্যাটায়নগুলো আছে সেই ক্যাটায়নগুলো কিসের সাথে রিয়াকশন করবে, অ্যানায়নের সাথে রিয়াকশন করবে। রিয়াকশন করার পরে আমাদের সলিউশনে একটা সলিড প্রিসিপিটেশনের প্রডিউস করবে। এবং তাহলে আমাদের এখানে কোশ্চেন আসতেছে যে অ্যানায়ন গুলা কোনগুলা, তুমি এখানে আমি আরেকটা জায়গায় দেখাচ্ছি একটু দেখো। আচ্ছা, এই হলো আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলোর লিস্ট যেগুলো কিনা আমাদের হার্ডনেস প্রডিউস করে। এই যে যে দেখো এই পাশে হলো ক্যাটায়নের লিস্ট গুলো আছে আর এই পাশে হলো অ্যানায়ন গুলার লিস্ট আছে। এছাড়াও দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়াম এবং ফেরিক, এটা দুইটা জিনিস একটু দেখো। অ্যালুমিনিয়াম এবং ফেরিকের প্রেজেন্সও অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সলিউশনটা হার্ডার টাইপের ওয়াটার ইন্ডিকেট করে থাকে। এখন আমাদের নর্মালি তোমরা দেখে আসছো কেমিস্ট্রিতে যে আমাদের হার্ডার টাইপের ওয়াটারে আমাদের সোপ যে কনজাম্পশনটা সেটা বেশি লাগে। তার মানে হলো মেটালিক মাল্টিভ্যালেন্ট যে ক্যাটায়নগুলো আছে সেগুলো সোপের সাথে রিয়াকশন করে। এবং আমরা যখন ডোমেস্টিক পারপাসে অথবা কাপড় কাচার ক্ষেত্রে আমরা যে সাবানটা ইউজ করি তখন দেখা যাচ্ছে ফেনা হয় না। কোনো ফেনা হওয়ার না কারণে আমাদের দেখা যাচ্ছে আরো সাবানের অ্যামাউন্ট আরো বেশি লাগতেছে অথবা কনজাম্পশনটা বেশি হচ্ছে। সো এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ডিসঅ্যাডভান্টেজ যে হার্ডার টাইপের ওয়াটারে আমাদের সোপ কনজিউমটা বেশি হচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের যে পাইপ নেটওয়ার্কগুলো আছে সেই পাইপের ভিতর দিয়ে যদি কোনো হার্ডার ওয়াটার ফ্লো হয় তাহলে ওই মেটালগুলা অথবা ওই ক্যাটায়নগুলা আমার পাইপের সারফেসে লেগে থাকবে এবং দেখা যাচ্ছে যে একটা থিন লেয়ার প্রডিউস করতেছে এবং আলটিমেটলি পরে দেখা যাচ্ছে আমাদের পাইপ ফ্লো অথবা নেটওয়ার্কে ঠিকমতো ফ্লো নাও হতে পারে। তাহলে এইগুলো হলো আমরা মোটামুটি দেখতে পেলাম যে আমাদের এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সে কেন হার্ডনেসটা জানা প্রয়োজন। এছাড়া আরেকটা কথা আছে সেটা একটু দেখো, এখানে এই যে তোমাদের এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সটা দেওয়া আছে। আরেকটা যে জিনিসটা বলতে চাচ্ছে, আমরা সব সময় কিন্তু সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটারের সাথে আমরা কিন্তু কম্পেয়ার করতেছি যে আমাদের কোন প্যারামিটারটা সারফেস ওয়াটার অথবা গ্রাউন্ড ওয়াটারের বেশি।
এবং এক্সপ্লেনেশনগুলো। সো আমাকে কেউ একজন বলো তো যে সারফেস ওয়াটার অথবা গ্রাউন্ড ওয়াটারে কোনটা বেশি হবে, হার্ডনেস বেশি হবে না কম হবে? ম্যাম এটার হার্ডনেস বেশি হবে। আচ্ছা, গ্রাউন্ড ওয়াটারে হার্ডনেসটা বেশি হবে। কেন বেশি হচ্ছে? এটা কিন্তু একদম প্রিভিয়াসলি আগেও বলে আসছি। ম্যাম গ্রাউন্ডে মিনারেলসের পরিমাণটা বেশি ম্যাম। এক্স্যাক্টলি, আমাদের গ্রাউন্ড সারফেস থেকে আমি যত বেশি নিচে যাই তখন দেখা যাচ্ছে যে মিনারেল অথবা অর্গানিক যে ম্যাটেরিয়ালগুলো আছে, মাল্টিভ্যালেন্ট যে ক্যাটায়নগুলো, সেগুলোর অ্যামাউন্টগুলো বেশি থাকে। দ্যাটস ওয়াই গ্রাউন্ড ওয়াটার আমার মোর হার্ডার কম্পেয়ার টু সারফেস ওয়াটার। সিমিলারলি আমি ভাইস ভার্সা হিসেবেও বলতে পারি যে আমাদের সারফেস ওয়াটারটা সফটার দেন গ্রাউন্ড ওয়াটার। তোমাকে এই কথাটাই লেখা আছে। আর এখানে তো আমি বললামই যে কোন ক্যাটায়নগুলা থাকলে আমার হার্ডনেস প্রডিউস হতে পারে। এরপরে দেখো আমাদের একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে। আমরা যখন ল্যাবে টেস্ট করব তখন দেখব যে একটা স্যাম্পল ওয়াটারে কতটুকু হার্ডনেস আছে। অ্যালকালিনিটি এবং অ্যাসিডিটির মতো আমাদের যে হার্ডনেসটা আছে সেটা হলো ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে আমরা মেজার করি। তার মানে ইকুইভ্যালেন্ট টু ক্যালসিয়াম কার্বনেট, কতটুকু ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট। এবং এখানে কিছু ক্লাসিফিকেশন দেওয়া আছে, দেখো সফট, মডারেট হার্ড, হার্ড, ভেরি হার্ড। এবং 300 থেকে যদি বেশি হয়ে থাকে আমাদের সলিউশনের হার্ডনেসটা, তখন আমরা বলে থাকি যে ভেরি হার্ডার টাইপের ওয়াটার। সো এটা একটা জাস্ট রেঞ্জ দেওয়া আছে যে কত রেঞ্জের ভিতর পড়লে আমরা কি টাইপের সলিউশন বলতে পারি অথবা স্যাম্পল বলতে পারি। আর লাস্টে এখানে দেখো তোমাদের সিগনিফিকেন্সটা তো আমি এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স বলেই আসলাম যে আমাদের সোপ কনজাম্পশন বেশি লাগতে পারে, স্কিন কোনো ডিজিজ হতে পারে অথবা ক্লথিং কোনো প্রবলেম হতে পারে। এছাড়া আমাদের যে হট ওয়াটার পাইপ আছে সেটাতেও অনেক বেশি ফাউল আমাদের লাগতে পারে অথবা ফুয়েল কস্টটা বেড়ে যেতে পারে। এখন আমরা হলো হার্ডনেসের কিছু ক্লাসিফিকেশন দেখব। আমি ক্লাসিফিকেশনটা এখান থেকে একটু দেখাই। তোমরা এটা ল্যাবেও করবা, ল্যাবে টেস্ট করবা এবং টেস্ট করে হলো ক্যালকুলেট করে দেখবা যে আমাদের হার্ডনেসটা কত আসতেছে স্যাম্পল ওয়াটার। আচ্ছা, এখন হার্ডনেস যেটা, সেটাকে আমরা দুইটা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করতে পারি। একটা হলো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম হার্ডনেস, আর একটা হলো কার্বনেট নন কার্বনেট হার্ডনেস। সো ফার্স্টে আসি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম হার্ডনেসটা কি। সো হার্ডনেসটা হলো টোটাল হার্ডনেস ইজ দ্য কম্বিনেশন অফ অর সামেশন অফ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হার্ডনেস। ক্যালসিয়াম হার্ডনেস এবং ম্যাগনেসিয়াম হার্ডনেস যেটা আছে সেটা কম্বিনেশন। আচ্ছা, হার্ডনেসটা না লিখি, এতটুকু আমি শর্ট ফর্মে লিখলাম, ক্যালসিয়াম আর এম দিয়ে ম্যাগনেসিয়াম বোঝাতে চাচ্ছি। সো কোনো একটা সলিউশনে যদি আমি ক্যালসিয়াম হার্ডনেস কত এবং ম্যাগনেসিয়াম হার্ডনেস কত সেটা যদি জানি, সেখান থেকে আমার টোটাল হার্ডনেস কতটুকু হবে সেটা আমরা বের করতে পারবো। এখন এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম হার্ডনেসটা কিভাবে বের করতে হবে সেটা তাহলে একটা কোশ্চেন আসতেছে। এটা দেখা যাচ্ছে যে আমাদের কোনো একটা কেমিক্যাল অ্যানালাইসিস কমপ্লিট হতে কতটুকু ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশন প্রয়োজন। এখানে লেখা আছে দেখো, ফ্রম দ্য কমপ্লিট কেমিক্যাল অ্যানালাইসিস। একটা কমপ্লিট কেমিক্যাল অ্যানালাইসিস থেকে আমি ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামের কনসেন্ট্রেশনটা বের করে নিতে পারবো অথবা বলতে পারবো। দেন কনসেন্ট্রেশনটাকে আমার ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে হার্ডনেসটা বের করে নিতে হবে। সো ধরে নাও যে তুমি ক্যালসিয়াম হার্ডনেসটা জানো, এরপরে তুমি ল্যাবে টেস্ট করে দেখলা, টাইট্রেশন করে দেখলা, আমার ওই স্যাম্পলে টোটাল হার্ডনেসটা হলো আমাদের বলে দিল। তাহলে সেখান থেকে কি আমরা ম্যাগনেসিয়াম হার্ডনেসটা বের করতে পারবো? তাহলে একটু দেখো, আমি যদি বলে দিই যে আমাদের কেমিক্যাল যে অ্যানালাইসিসটা আছে সেটা কমপ্লিট করতে 200 মিলিগ্রাম পার লিটার ক্যালসিয়াম লাগতেছে এবং টোটাল হার্ডনেসটা আমরা দেখলাম হলো 50। তাহলে সেখান থেকে কি ম্যাগনেসিয়াম হার্ডনেসটা কত হবে, কি একজন বলো তো? ম্যাম 30। 30 হয়ে যাচ্ছে। সো এই কেমিক্যাল ক্যালসিয়াম হার্ডনেসটা আমরা পাচ্ছি কেমিক্যাল অ্যানালাইসিস থেকে, আর এই টোটাল হার্ডনেসটা আমরা পাচ্ছি হলো আমাদের ল্যাবে টেস্ট করে দেখলাম যে স্যাম্পল ওয়াটারে টোটাল হার্ডনেস এত আসতেছে। সেক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম হার্ডনেসটা কিন্তু
বের করে নিতে পারবো। তাহলে এখানে দেখো তোমাদের একটা ফর্মুলা আকারে দেওয়া আছে যে টোটাল হার্ডনেস মাইনাস ক্যালসিয়াম হার্ডনেস ইজ ইকাল টু ম্যাগনেসিয়াম হার্ডনেস, অথবা টোটাল হার্ডনেস ইজ ইকাল টু ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম হার্ডনেসের সামেশন। এরপরে আরেকটা যেটা টাইপ আছে সেটা হলো কার্বনেট এবং নন কার্বনেট হার্ডনেস। এটার ক্ষেত্রেও সেম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম কি এগুলো আমাদের ক্যাটায়নের কারণে হার্ডনেসটা প্রডিউস হচ্ছে। এখন আমরা কি বলছি, অ্যানায়নও তো দেখে আসছি যে অ্যানায়নগুলো আমাদের ক্যাটায়নের সাথে রিয়াকশন করে। তাহলে অ্যানায়নগুলোর কারণে যে হার্ডনেসটা হচ্ছে সেটাকে আমরা বলতে পারি কার্বনেট অথবা নন কার্বনেট হার্ডনেস। তাহলে টোটাল হার্ডনেস কি হবে, কার্বনেট হার্ডনেস প্লাস নন কার্বনেট হার্ডনেসের কম্বিনেশন অথবা সামেশন। এটা কিন্তু নন এন এটা। আচ্ছা, এবং এটা সবগুলা কিন্তু আমরা ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে কিন্তু মেজার করতেছি। এখন দেখো আমরা অ্যালকালিনিটি অ্যাসিডিটিও ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে মেজার করতেছি, আবার হার্ডনেসটাও কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে মেজার করতেছি। সো আমাদের অ্যালকালিনিটির সাথে হার্ডনেসের একটা রিলেশন আছে, সেখানে হলো দুইটা ক্রাইটেরিয়া বলে দিছে। যদি আমার অ্যালকালিনিটিটা হার্ডনেস থেকে, টোটাল হার্ডনেস থেকে যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যালকালিনিটি ইজ ইকাল টু কার্বনেট হার্ডনেস। আবার অ্যালকালিনিটি যদি টোটাল হার্ডনেসের থেকে বড় অথবা সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কার্বনেট হার্ডনেস ইজ ইকাল টু টোটাল হার্ডনেস। তাহলে দুইটা ক্রাইটেরিয়া বলে দিছে। এখন দেখো তুমি কোনো একটা স্যাম্পলের টোটাল হার্ডনেস জানো এবং অ্যালকালিনিটিটা জানো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কার্বনেট হার্ডনেস এবং নন কার্বনেট হার্ডনেসটা বের করে নিতে পারবো। তাহলে আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, একটু দেখো। আমার টোটাল হার্ডনেস 250, এটা কোশ্চেনে বলে দেওয়া আছে, আর অ্যালকালিনিটিটা বললে হলো 200। তাহলে এখন আমাকে কে একজন বলো কার্বনেট হার্ডনেস কত, নন কার্বনেট হার্ডনেসটা কত? তোমার কোশ্চেনে এই দুইটা ডাটা দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বললো কার্বনেট আর নন কার্বনেট হার্ডনেসটা বের করো। তাহলে আমরা সেক্ষেত্রে কি হতে পারে বলো তো কে একজন? ম্যাম কার্বনেট হার্ডনেস হচ্ছে 200, 200, আর নন কার্বনেট হার্ডনেস 50। 50 হচ্ছে। আচ্ছা, কিভাবে হয়েছে সেটা কি তোমরা বুঝতে পারছো? তোমরা বাকিরা কি তোমার ব্যাচমেটদের সাথে কি মানে এগ্রি করতেছো? জি ম্যাম। আচ্ছা, কিভাবে হচ্ছে তাহলে আমি একটু বলে দিই। এখানে দেখো আমাদের টোটাল হার্ডনেস 250 আছে, অ্যালকালিনিটি 200 আছে, তাহলে আমাদের রেঞ্জটা কিন্তু এইটার ভিতর পড়তেছে। দ্যাট মিনস গ্রেটার দেন আমাদের টোটাল হার্ডনেসটা বেশি। তাহলে এই অ্যালকালিনিটি ইজ ইকাল টু আমরা কি বলতে পারি কার্বনেট হার্ডনেস। তাহলে টোটাল অ্যালকালিনিটির ভ্যালুটা আমরা কার্বনেট হার্ডনেস হয়ে যাচ্ছে। আর টোটাল হার্ডনেসের আরেকটা জিনিস আমি কি দেখছিলাম, যে কার্বনেট হার্ডনেস প্লাস নন কার্বনেট হার্ডনেসের কম্বিনেশন অথবা সামেশন। এটা আছে 200, এটা দেওয়া আছে 250। তাহলে এই দুইটার যদি আমি সাবস্ট্রাক্ট করি, সেখান থেকে কিন্তু আমরা নন কার্বনেট হার্ডনেসের ভ্যালুটা পেয়ে যাব। তোমরা ল্যাবেও এরকম ভাবে কিছু ডাটা দেওয়া থাকতে পারে, অথবা আমি তোমাদের পরীক্ষায় যদি ম্যাথ আসে, আমি ম্যাথ করাইনি বাট তোমাদের কিন্তু আমি হিন্টস দিয়ে দিলাম অথবা এক্সাম্পল দিয়ে দিলাম যে যদি ম্যাথ আসে তাহলে কিভাবে কি হবে। তাহলে এটা কি আমরা বুঝতে পারছি এতটুকু? এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমাদের হার্ডনেস প্যারামিটারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে আসবো হলো অর্গানিক্সে। এতক্ষণ হলো আমরা যে প্যারামিটারগুলো নিয়ে ডিসকাস করছি সবগুলো হলো আমাদের ফিজিক্যাল এবং কেমিক্যাল যে প্যারামিটারসগুলো আছে অথবা প্রপার্টিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। এখন আমরা যেটা ডিসকাস করব সেটা হলো আমাদের মানে বায়োলজিক্যাল অথবা ব্যাকটেরিওলজিক্যাল প্রপার্টিসের ভিতর চলে যাব। তাহলে আমাদের ফার্স্টে কি জানতে হবে, অর্গানিক্স জানতে হবে। অর্গানিক্সটা হলো আমাদের একটা সলিউশনে কোনো সলিউবল যদি ম্যাটেরিয়াল থাকে, সেই সলিউবল ম্যাটেরিয়ালটা কোথা থেকে আসতে পারে, ন্যাচারাল সোর্স থেকেও আসতে পারে অথবা হিউম্যান কোনো অ্যাক্টিভিটিসের
থেকেও আসতে পারে। তাহলে ন্যাচারাল সোর্স অথবা হিউম্যান অ্যাক্টিভিটিস থেকে আমাদের যে অর্গানিক্সগুলো আসবে সেই অর্গানিক্সগুলো পানিতে সলিউবল হয়ে থাকে অথবা ডিজলভ হয়ে থাকে। এখন এই অর্গানিক্সকে আবার দুইটা টাইপে হলো আমরা ক্লাসিফাই করে থাকি, একটা বায়োডিগ্রেডেবল আর একটা নন বায়োডিগ্রেডেবল। এখন একটু দেখো বায়োডিগ্রেডেবল ম্যাম মানে কি। একটা ছোট কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম একটু পুরো যদি স্ক্রল আপ হয়। বুঝতে পারিনি, একটু ম্যাম বলো। আপনার যে চার্টটা ছিল ম্যাম, ম্যাম আপনার যে পিডিএফ এর ইয়াটা ছিল, চার্টটা হ্যাঁ। ছিল ম্যাম, ওইখানে হচ্ছে গিয়ে হুম। অর্ডার হচ্ছে গিয়ে 150 থেকে 300 গ্রামের মতো ছিল ম্যাম। একটু নিচে গেলে ম্যাম ওইখানে যে হার্ড অর্ডারটা ছিল ম্যাম। কোনটা তুমি আরেকটু নিচে ম্যাম। আচ্ছা এটা ম্যাম হার্ড অর্ডার যেটা ছিল ম্যাম, যেটার প্যারামিটার ছিল হচ্ছে গিয়ে মানে আপনার চার্টে ছিল হচ্ছে গিয়ে 150 থেকে 300 পার হুম লিটার হুম ম্যাম। এখানে এটা বাট ম্যাম আপনি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন ম্যাম, আমি যখন এটা সার্চ করেছিলাম ম্যাম সব জায়গায় হচ্ছে গিয়ে 100-180 মিলিগ্রাম দেওয়া। তো ম্যাম দুইটার মধ্যে অনেক বড় পার্থক্য না ম্যাম অ্যাকচুয়ালি? আচ্ছা একটু আবার বলো, আমি কোশ্চেনটা বুঝতে পারিনি। তোমাদের রেঞ্জটা বলে দিছে কত, 50 থেকে 180? এটা হচ্ছে কি ম্যাম এখানে লেখা আছে হচ্ছে কি 150 থেকে 300 মিলিগ্রাম পার লিটার, বাট নেটে কত দেওয়া নেট আছে? হচ্ছে কি 121 থেকে 180। আচ্ছা 121 থেকে 180। 121 থেকে আচ্ছা এটা তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে ক্লাসিফিকেশনটা করছে, আমি এটা মোটামুটি ম্যাটেরিয়ালে এখানে দেখতেছি, বাট আমি চেক করে দেখিনি। আমি একটু চেক করে দেন দেখবো নি যে কোনটা অ্যাকুরেট। বাট এটা এত ভ্যারিয়েশন হওয়ার কথা না আমার জানা মতে। আচ্ছা তাহলে আমি যেটা বলতেছিলাম অর্গানিক্সটা, একটা ছিল কি বায়োডিগ্রেডেবল, আরেকটা হলো নন বায়োডিগ্রেডেবল। এখন বায়োডিগ্রেডেবল দ্বারা কি বোঝাচ্ছে একটু তুমি নাম থেকে বোঝো, যেটা আমাদের ডিগ্রেড হবে অথবা যেই অর্গানিক্সটা ডিগ্রেড হবে। এখন অর্গানিক গুলা কে ডিগ্রেড করবে, কোনো একটা মিডিয়া তো লাগবে যে কিনা ডিগ্রেড করবে। তাহলে এই যে যে অর্গানিক্সটা আসছে, এই অর্গানিক্সটা ডিগ্রেড করবে হলো ব্যাকটেরিয়া। কিসের প্রেজেন্সে ডিগ্রেড করবে? অক্সিজেনের প্রেজেন্সে ডিগ্রেড করবে। তার মানে দেখো ব্যাকটেরিয়া অক্সিজেনের প্রেজেন্সে আমাদের যে অর্গানিকগুলো আছে সেগুলোকে হয় ডিকম্পোজ করবে অথবা ডিগ্রেড করবে। এই টাইপের অর্গানিক্সকে আমরা বলবো হলো বায়োডিগ্রেডেবল অর্গানিক্স। এবং এই বায়োডিগ্রেডেবল যে অর্গানিক্সগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে আমাদের স্টার্চ, ফ্যাট, প্রোটিন, অ্যালকোহল এইগুলোর সাথে কনসিস্টেন্ট থাকে। এবং দেখো আমাদের ব্যাকটেরিয়ার ডিগ্রেড করতে কতটুকু অক্সিজেনের প্রয়োজন পড়তেছে, অক্সিজেন কতটুকু লাগবে অথবা অ্যামাউন্টটা কতটুকু, সেটা কি আমাদের একটা টেস্টের মাধ্যমে মেজার করতে হবে। এই টেস্টটাকে বলা হয় হলো বিওডি টেস্ট। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে তোমাদের ভাইভাতে কোশ্চেন করবে যে হোয়াট ইজ বিওডি, তখন বলতে হবে যে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সেইখান থেকে তুমি কিন্তু বুঝতেই পারতেছো অক্সিজেন ডিমান্ড কার অক্সিজেন ডিমান্ড? ব্যাকটেরিয়ার অক্সিজেন ডিমান্ড। কেন ব্যাকটেরিয়ার অক্সিজেন লাগবে? একটা বায়োকেমিক্যাল রিয়াকশন কমপ্লিট করতে আমাদের ব্যাকটেরিয়ার অক্সিজেন লাগবে, এবং এই অক্সিজেন ডিমান্ড অথবা কোয়ান্টিটিকেই বলা হয় হলো বিওডি। তাহলে আমরা বিওডিটা বুঝতে পারলাম। এখন দেখো নন বায়োডিগ্রেডেবল অর্গানিক্সটা কি। এখন এই যে যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া শুধু অর্গানিক্সকে ডিগ্রেড করে না, মানে বায়োডিগ্রেডেবল অর্গানিক্সকে ডিগ্রেড করে না, ইনঅর্গানিক ম্যাটেরিয়ালকেও সে ডিগ্রেড করতে পারে। তাহলে সেই যে যে কোয়ান্টিটিটা আছে সেটাকে আমরা মেজার করব যেভাবে, সেটাকে বলা হলো সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডে ব্যাকটেরিয়া আমাদের অর্গানিক এবং ইনঅর্গানিক দুইটা ম্যাটেরিয়ালকেই আমাদের ডিগ্রেড করে অথবা ডিকম্পোজ করতে হেল্প করে। তাহলে কতটুকু অক্সিজেন লাগতেছে ব্যাকটেরিয়ার একটা অর্গানিক এবং ইনঅর্গানিক ম্যাটেরিয়াল ডিগ্রেড করতে, সেটাকে বলা হলো সিওডি, এবং অনেক ইম্পর্টেন্ট। এটা ফুল ফর্ম হলো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর আরেকটা হলো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে দুইটা কিন্তু দুই জিনিস। বিওডিতে শুধু আমাদের অর্গানিকটা ডিগ্রেড হবে, আর সিওডিতে
আমাদের দেখা যাচ্ছে অর্গানিক এবং ইনঅর্গানিক দুইটাই কিন্তু ডিগ্রেড হচ্ছে। এবং আমরা ইন ডিটেলসে আরো দেখব যে বিওডি কিভাবে আমরা মেজার করি, সিওডি আমরা কিভাবে মেজার করি। বাট এতটুক পোর্শন পর্যন্ত কি বুঝতে পারছো যে বিওডিটা কি আর সিওডিটা কি? এটুকু বোঝা গেছে সবার? আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা এখন বিওডির ফুল একদম একটু ডিটেলসে ডিসকাশন করা ট্রাই করব। দেখো, তো বিওডি জিনিসটা কি, এখানে ডেফিনেশনটা যদি বুঝতে পারো, আমি কিন্তু অলরেডি আগে বলে আসছি, এখন আমরা ডেফিনেশনটা দেখি। দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন, অক্সিজেন কার লাগবে? রিকোয়ার্ড বাই মাইক্রো অর্গানিজমের, মাইক্রো অর্গানিজমে অক্সিজেন লাগতেছে। কেন লাগতেছে? টু অক্সিডাইজ দ্য অর্গানিক ওয়েস্ট ইজ নোন অ্যাজ বিওডি। এখানে আরেকটা টার্ম আছে অ্যারোবিক্যালি। সো আমরা যখন ব্যাকটেরিয়া কেমিক্যাল রিয়াকশন করে অক্সিজেনের প্রেজেন্সে, সেই টার্মটাকে বলা হয় হলো অ্যারোবিক। এখানে দেখো একটা কেমিক্যাল রিয়াকশন দেওয়া আছে, অর্গানিক ম্যাটার ব্যাকটেরিয়া কিসে প্রেজেন্সে করতেছে? অক্সিজেনের প্রেজেন্সে করে একটা নিউ সেল অথবা স্টেবল প্রোডাক্ট করতেছে। এই যে যে কন্ডিশনটা আছে সেটাকে বলা হয় হলো অ্যারোবিক কন্ডিশন। আর যদি অক্সিজেনের অ্যাবসেন্সে করতো তখন সেটাকে আমরা বলতাম হলো অ্যানারোবিক কন্ডিশন। সো অ্যারোবিক কন্ডিশন এবং অ্যানারোবিক কন্ডিশন এগুলো কিন্তু তোমাদের জিজ্ঞেস করে। সো অ্যারোবিক কন্ডিশনে হলো আমাদের অক্সিজেনে প্রেজেন্ট থাকবে, আর অ্যানারোবিক কন্ডিশনে হলো আমাদের অক্সিজেন অ্যাবসেন্ট থাকবে। তাহলে আমাদের যেহেতু এটা ব্যাকটেরিয়া অক্সিজেনের প্রেজেন্সে করতেছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলবো হলো অ্যারোবিক কন্ডিশন। এবং এই যে যে ডিমান্ডটা, অক্সিজেন ডিমান্ড অথবা কোয়ান্টিটি, সেটাকে বলা হচ্ছিল বিওডি। এবং এটা এক্সপ্রেস করা হয় হলো মিলিগ্রাম পার লিটারে কতটুকু আমার বিওডি লাগবে। এখন দেখো, আমাদের যখন অক্সিজেনের প্রেজেন্সে ব্যাকটেরিয়া রিয়াকশন করতেছে অর্গানিক ম্যাটারের সাথে, সেই ক্ষেত্রে আমাদের কিছু স্টেবল প্রোডাক্ট তৈরি হয় এবং আমাদের ব্যাকটেরিয়ার কিছু নিউ সেল মানে প্রডিউস হচ্ছে। এবং এই কেমিক্যাল রিয়াকশনটাকে বলা হলো বায়োকেমিক্যাল রিয়াকশন। এবং স্টেবল প্রোডাক্টের ভিতর দেখো, ইন প্রোডাক্টের ভিতর আমাদের কার্বন ডাইঅক্সাইড হতে পারে, সালফেট হতে পারে, ফসফেট, নাইট্রেট। তাহলে এই আমাদের ইন প্রোডাক্টগুলো হতে পারে। সো সেম রিয়াকশনটা যদি আমি অক্সিজেনের অ্যাবসেন্টে করতাম তাহলে সেটাকে আমাকে বলছি কি? অ্যানারোবিক কন্ডিশন। এবং অ্যানারোবিক কন্ডিশনে আমাদের যে ইন প্রোডাক্টটা আছে সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া এবং মিথেন এই টাইপের অবজেকশনেবল প্রোডাক্ট প্রডিউস হচ্ছে। কেন অবজেকশনেবল বলতেছি? কারণ এই যে যে আমাদের কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, এই ম্যাটেরিয়ালগুলা অথবা এই প্রোডাক্টগুলো আমাদের দেখা যাচ্ছে অনেক সময় অডর প্রডিউস করে। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি হাইলি অবজেকশনেবল প্রোডাক্ট। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে বিওডিটা কি এবং কি কেমিক্যাল রিয়াকশন হচ্ছে এবং কি প্রডিউস হচ্ছে, সেটাও আমরা বুঝতে পারছি। এখন এখানে একটু দেখো, আমরা যে বিওডিটা মেজার করি সেটা হলো আমরা 5 ডেজে মেজার করি। তার মানে হলো আমি একটা স্যাম্পল বোতল রাখতেছি, এইটা হলো আমাদের বিওডি। ইনিশিয়াল কন্ডিশনে আমাদের ডিজলভ অক্সিজেন কতটুকু সেটা আমরা মেজার করলাম। তারপরে 5 দিন পরে আমরা হলো আবার ওই স্যাম্পলেরই ডিজলভ অক্সিজেন কতটুকু প্রেজেন্ট আছে সেটা আমরা মেজার করব। এখন বলো, ফাইনাল যেটা মেজার করব সেটা ডিজলভ অক্সিজেন বেশি থাকবে না কম থাকবে? আমার কোশ্চেন বুঝতে পারছো? তুমি ফার্স্ট ডেতে একটা স্যাম্পলে দেখলা ডিজলভ অক্সিজেন মেজার করলা, টেস্ট করে দেখলা। 5 দিন পরে ওই স্যাম্পলে ডিজলভ অক্সিজেন বেশি হবে না কম হবে সেটা বলো। ম্যাম কম হবে। কম হবে। কেন কম হচ্ছে? কারণ ব্যাকটেরিয়া তো রিয়াকশন করে ফেলতেছে, ব্যাকটেরিয়া তো এই অক্সিজেনের প্রেজেন্সেই রিয়াকশন করতেছে। তাহলে আমাদের যেই স্যাম্পলে সেখানে কি অক্সিজেনের অ্যামাউন্টটা কমে যাচ্ছে না? তার মানে হলো ডিজলভ অক্সিজেন কমে যাচ্ছে, তাহলে আমাদের এটা কমে যাচ্ছে। সো ইনিশিয়ালি একটা পেলা ডিজলভ অক্সিজেন, ফাইনালি একটা পেলা ডিজলভ অক্সিজেন।
এবং 5 ডেজ গ্যাপে। তাহলে এই যে কতটুকু ব্যাকটেরিয়া অক্সিজেন প্রয়োজন পড়তেছে অথবা রিকোয়ার্ড লাগতেছে 5 ডেজে, সেটাকে বলা হলো বিওডি। বিওডি 5, যেহেতু আমরা 5 ডেজে মেজার করতেছি, দ্যাটস আমরা বলবো বিওডি 5। কেন 5 ডেজে করতেছি সেটা আমি একটু পরে বলতেছি। আর এখানে দেখো আমাদের যখন টেম্পারেচারটা অথবা আমরা যখন টেস্ট করব তখন আমাদের টেম্পারেচারটা রাখতে হবে হলো 20°C। কেন 20 রাখতে হবে? কারণ আমাদের টেম্পারেচার যদি চেঞ্জ হয়ে যায়, আমাদের দেখা যাচ্ছে যে এই যে ব্যাকটেরিয়া আছে সেটার গ্রোথটা বেড়ে যেতে পারে। কারণ প্রতি 10°C টেম্পারেচার ইনক্রিমেন্টে আমাদের ব্যাকটেরিয়ার গ্রোথ 2 টাইমস হয়ে যায়। এই জিনিসটা একটু মাথায় রাখবা। তোমরা এনভায়রনমেন্ট 2-তে যে দেখবা যে 10 টাইমসে আমাদের টেম্পারেচার ইনক্রিমেন্টে ব্যাকটেরিয়ার গ্রোথ 2 টাইমস হয়ে যায়। তাহলে একটু দেখো, আমাদের ইনিশিয়াল অক্সিজেন ডিমান্ড পেলা অথবা ডিজলভ অক্সিজেন পেলা, ফাইনাল ডিজলভ অক্সিজেন পেলা। তাহলে এই দুইটার ডিফারেন্সকে বলা হলো বিওডি। যেহেতু আমরা 5 ডেজে মেজার করতেছি, দ্যাটস আমরা এটাকে 5 বলতেছি। এখন এখানে একটা ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করা হয়, সেটা হলো ডাইলিউশন ফ্যাক্টর। ডাইলিউশন ফ্যাক্টরটা কি, কেউ একজন বলো তো? কালার টেস্টে কিন্তু করে আসছো ডাইলিউশন ফ্যাক্টর। আমরা স্যাম্পল ওয়াটারটাকে ডাইলিউটেড করে নিই। হোয়াট ইজ ডাইলিউশন ফ্যাক্টর? আচ্ছা, ডাইলিউশন ফ্যাক্টরটা কি জানো তোমরা? করা হয়েছে তোমাদের? একটু রেসপন্স করো। তোমরা কি ক্লাসে আসো কেউ? জি ম্যাম, করানো হয়েছে ম্যাম। এখন বলো, করানো হলে তো জানার কথা। বলো ডাইলিউশন ফ্যাক্টর কি? ম্যাম ডাইলুশন ফ্যাক্টর ম্যাম কতটুকু ডাইলুট করা হয়েছে ম্যাম? আচ্ছা, এটা কিভাবে বের করে বলো? ম্যাম আমি কতটুকু পানি দিলাম আর আগে কত ঘনমাত্রা ছিল এখন কত ঘনমাত্রা হয়েছে ম্যাম? আচ্ছা, একটু ভুল হয়েছে, আমি একটু কারেকশন করে দিই। দেখো, ডাইলিউশন ফ্যাক্টরটা হলো আমাদের ওয়েস্ট ওয়াটার অথবা স্যাম্পল ওয়াটারের সাথে আমি কতটুকু ডিস্টিলড ওয়াটার অথবা ডাইলিউটেড ওয়াটার অ্যাড করতেছি, সেটা হলো একটা ফ্যাক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, যেটাকে বলা হলো ডাইলিউশন ফ্যাক্টর। এবং এটা ফর্মুলাটা হলো স্যাম্পল ওয়াটার প্লাস ডাইলিউটেড ওয়াটার অথবা ডিস্টিলড ওয়াটার ডিভাইডেড বাই স্যাম্পল ওয়াটার। তোমার যদি স্যাম্পল ওয়াটার 20 ml হয় এবং তুমি এটার সাথে যদি ডিস্টিলড ওয়াটার অথবা ডাইলিউটেড ওয়াটার যদি 80 ml অ্যাড করো, তাহলে তোমাদের ডাইলিউশন ফ্যাক্টর কত হবে? কেউ একজন বলো তো? এটাও তাহলে কত হয়ে যাচ্ছে? 20 হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের ডাইলিউশন ফ্যাক্টরটা হয়ে যাচ্ছে হলো 5। এখন মেইনলি কথাটা হলো আমরা ডাইলিউশন কেন করব অথবা কেন এই যে অক্সিজেন ডিমান্ডটাকে ডাইলিউশন ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করব, কেন করতেছি সেটা হলো যখন একটা বলো। যখন একটা ওয়াটারের কালার তখন হচ্ছে ডাইলুশন করা লাগে না? আচ্ছা, আমি একটু বলি। দেখো, আমরা বিওডি তে কেন করতেছি। এটা তোমার ইনিশিয়াল অক্সিজেন ডিমান্ড, এটা তুমি পেলা হলো 7। 5 দিন পরে তুমি যেটা পেলা 0 পেয়ে গেলা। সো তোমার আলটিমেটলি বিওডি কত হবে? কেউ একজন বলো তো? এটা ডিও আই আর এটা হলো ডিও আই ডিও এফ। তাহলে কত হচ্ছে বিওডি? 7 হচ্ছে কিন্তু। বাট আলটিমেটলি জিনিসটা তোমার কমন সেন্স কি বলতেছে? আমার অক্সিজেন কিন্তু আরো ডিজলভ করতে পারবে অথবা আরো কেমিক্যাল রিয়াকশন, এটা ইনকমপ্লিট, এটা কিন্তু কমপ্লিট হয়নি। কারণ এখানে অক্সিজেনের অ্যামাউন্টটা কমে গেছে, দ্যাটস ওয়াই রিয়াকশন কমপ্লিট হয়ে গেছে। বাট এটা যদি আরো বেশি থাকতো তাহলে আমাদের ব্যাকটেরিয়া সেই বায়োকেমিক্যাল রিয়াকশনটা কমপ্লিট করতে পারতো। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু রিয়াকশনটা ইনকমপ্লিট, সেই ক্ষেত্রে আমরা যে বিওডিটা পাবো সেটা কিন্তু অ্যাকুরেট পাবো না। সেই ক্ষেত্রে আমাদের স্যাম্পল ওয়াটারটাকে ডাইলুটেড করা লাগে।
সো এখানে লেখা আছে দেখো, তুমি ইনিশিয়ালি পেলে এত, বাট ফাইনালি যে দেখতেছে যে আমার ডিজলভ অক্সিজেন 0 হয়ে যাচ্ছে। তার মানে এখানে অক্সিজেনের আমার ল্যাক আছে অথবা শর্ট আছে, দ্যাটস ওয়াই ব্যাকটেরিয়া রিয়াকশন কমপ্লিট করতে পারেনি। সো এই কারণে আমাদের হলো স্যাম্পলটাকে ডাইলিউটেড করে নিতে হবে যাতে অক্সিজেনটা সাফিসিয়েন্ট থাকে রিয়াকশন কমপ্লিট করার জন্য। তাহলে আমরা বুঝতে পারছি ডাইলিউশন কেন করতে হবে। আরেকটা টার্ম আছে, সেটা হলো সিডিং। আমাদের সিডিং করতে হয় অথবা সিডিং করতে হয়। সিডিংটা কি সেটা আমি একটু বলি। সেম ভাবে তুমি ধরে নাও এটা আছে আমাদের ইনিশিয়াল বিওডি 8.1, ফাইনাল বিওডিও তুমি 8.1 পেলা। বিওডি না, ডিজলভ অক্সিজেন, ভুল বলছি, ডিজলভ অক্সিজেন। তাহলে বিওডি কত হবে, কেউ একজন বলো। এটা ইনিশিয়াল ডিজলভ অক্সিজেন, এটা ফাইনাল ডিজলভ অক্সিজেন, তাহলে বিওডি কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। বাট আলটিমেটলি এটা দ্বারা কি বোঝাচ্ছে, কেউ একজন বলো তো। ইনিশিয়ালিও তুমি 8.1 পেছো, 5 দিন পরেও তুমি দেখতেছো যে আমাদের কোনো ডিজলভ অক্সিজেনের চেঞ্জ হচ্ছে না, 8.1 আছে। দ্যাট মিন্স, বলো। কোনো রিঅ্যাকশন কোনো হয় না, কোনো রিয়াকশন ডিজলভ করেনি, অক্সিজেন কাজেই লাগে কোনো না, রিয়াকশনই কোনো হয়নি, ডিমান্ড নাই মানে এখানে। কোনো রিয়াকশন হয়নি। রিয়াকশনই কমপ্লিট হয়নি। তাহলে এই রিয়াকশনটা কমপ্লিট করবে কে? ব্যাকটেরিয়া কমপ্লিট করবে। তার মানে হলো আমাদের এখানে ব্যাকটেরিয়াটা সাফিসিয়েন্ট না, এবং ব্যাকটেরিয়াটা এনাফ না এই রিয়াকশন করার জন্য, অথবা ব্যাকটেরিয়ার প্রেজেন্সই নেই। সো সেই ক্ষেত্রে আমাদের হলো সিডিং করতে হবে, এবং সিডিং করার মাধ্যমে হলো আমরা ব্যাকটেরিয়ার গ্রোথটা বাড়ায় দিই, এবং পরে যে হলো সেই রিয়াকশনটা কমপ্লিট করতে পারে। তাহলে আমরা দুইটা ক্রাইটেরিয়া দেখলাম, একটা ডাইলিউশন করা দেখলাম আর একটা সিডিং করা দেখলাম, এবং দুইটা কিন্তু দুই ক্রাইটেরিয়াতে। সো তোমাদের পরীক্ষা যদি আসে যে কেন ডাইলিউশন করতে হবে অথবা কেন সিডিং করতে হবে, তাহলে এরকম একটা এক্সাম্পল দিয়ে বুঝায় দিবা যে আমাদের রিয়াকশন কমপ্লিট হচ্ছে না, অথবা ব্যাকটেরিয়া ইজ নট এনাফ টু কমপ্লিট দ্য রিয়াকশন টু অক্সিডাইজ দ্য অর্গানিক ম্যাটেরিয়াল ইন প্রেজেন্স অফ অক্সিজেন, দ্যাটস ওয়াই আমাদের এখানে দেখা যাচ্ছে বিওডি 0। সো আমরা সিডিং এর মাধ্যমে ব্যাকটেরিয়ার গ্রোথটা বাড়ায় দিতে পারি, অথবা ব্যাকটেরিয়ার গ্রোথটা ইনক্রিজ করতে পারি। আর প্রিভিয়াসটা দেখা যাচ্ছে আমাদের ব্যাকটেরিয়া সাফিসিয়েন্ট, বাট হলো আমাদের অক্সিজেনটা ইনসাফিসিয়েন্ট অথবা ডিজায়ার্ড অ্যামাউন্টে নেই, দ্যাটস ওয়াই আমাদের ডাইলিউশন করা লাগতে পারে। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে সিডিং কি, ডাইলিউশনটা কি। এরপরে আরেকটা জিনিস আছে, এই মানে গ্রাফটা একটু ইম্পর্টেন্ট, একটু দেখো। আমরা টাইম ভার্সেস হলো আমাদের বিওডি এবং অর্গানিক ম্যাটেরিয়ালের গ্রাফের রিপ্রেজেন্টেশনটা দেখতে যাচ্ছি। সো তোমার অর্গানিক ম্যাটেরিয়াল, আমাদের যখন কোনো আমি ব্যাকটেরিয়া দেইনি, তখন অর্গানিক ম্যাটেরিয়ালের অ্যামাউন্ট বেশি থাকবে না কম থাকবে, সেটা একটু বলো তো। ইনিশিয়ালি বেশি আমাদের থাকবে। অর্গানিক অ্যামাউন্টে ম্যাটেরিয়ালটা বেশি থাকবে। তাহলে এই যে দেখো, ইনিশিয়াল অ্যামাউন্টটা আমাদের অর্গানিক ম্যাটেরিয়ালে L0 দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। সো ব্যাকটেরিয়া যখন রিয়াকশন করবে, রিয়াকশন করলে আস্তে আস্তে আমাদের অর্গানিক ম্যাটেরিয়াল বাড়বে না কমবে? এই অর্গানিক ম্যাটেরিয়ালই কিন্তু অক্সিডাইজ হয়ে আমাদের নিউ সেল অথবা স্টেবল প্রোডাক্ট হচ্ছে। তাহলে অর্গানিক ম্যাটেরিয়াল কি সময় যাওয়ার সাথে সাথে আমাদের কমতে থাকতেছে। তাহলে দেখো এই যে এটা এক্সপোনেনশিয়ালি ডাউনওয়ার্ড হচ্ছে কিন্তু। সো স্টার্টিং এ যখন টাইম 0 তখন আমাদের ম্যাক্সিমাম অর্গানিক ম্যাটেরিয়াল পাবো, এবং টাইম যাওয়ার সাথে সাথে আমাদের যেহেতু ব্যাকটেরিয়া অক্সিডাইজ করতেছে, দ্যাটস ওয়াই আমাদের অর্গানিক ম্যাটেরিয়ালটা কমে যাচ্ছে। এখন এটা আমি আরেকটা ভাবে চিন্তা করি, ইনিশিয়ালি আমাদের ব্যাকটেরিয়ার যতটুকু অক্সিজেন প্রয়োজন ছিল, অথবা এই রিয়াকশনটা কি অক্সিজেনের প্রেজেন্সও হচ্ছে কিন্তু। এখন এখানে ধরে নাও যে তোমার 5 মিলিগ্রাম পার লিটার অক্সিজেন আছে, অক্সিজেনটা ব্যাকটেরিয়া ইউজ করে রিয়াকশন কমপ্লিট করে ফেলছে। সো আস্তে আস্তে আমাদের অক্সিজেনের যেই মানে অ্যামাউন্টটা সেটা বাড়তেছে না কমতেছে? অ্যামাউন্ট কি কমে যাচ্ছে। আর অক্সিজেনের অ্যামাউন্ট কমে যাওয়া মানে কি ব্যাকটেরিয়ার ডিমান্ড কি বেড়ে যাচ্ছে, অক্সিজেনের প্রতি ডিমান্ড বাড়তেছে অথবা চাহিদা বেড়ে যাচ্ছে। তাহলে ইনিশিয়ালি আমাদের কোনো ডিমান্ড ছিল না,
টাইম যত যাচ্ছে তত আমাদের অক্সিজেনের ডিমান্ড বাড়তেছে। আর অক্সিজেনের ডিমান্ডটাকেই আমরা কি বলছিলাম? বিওডি। দ্যাট মিনস টাইম বাড়ার সাথে সাথে আমাদের বিওডি লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে আমরা দুইটার রেসপেক্টে হলো গ্রাফ দেখলাম টাইমের সাথে, একটা অক্সিজেন ডিমান্ডের চেঞ্জটা কিরকম হচ্ছে, আরেকটা হলো অর্গানিক ম্যাটেরিয়ালের ডিমান্ডটা কিরকম হচ্ছে। এখন এখানে একটু দেখো, ব্যাকটেরিয়া তোমার কনজিউম করতে পারবে ধরো হলো 10 মিলিগ্রাম পার লিটার, আমি কিন্তু র্যান্ডম এক্সাম্পল দিচ্ছি, 10 মিলিগ্রাম পার লিটার। এখন একটা ব্যাকটেরিয়ার তো অবভিয়াসলি একটা লিমিটিং রেঞ্জ আছে, যে সে কিনা ম্যাক্সিমাম এতটুকু নিতে পারবে, এরপরে তুমি তাকে যতই দাও না কেন সে কিন্তু আর নিবে না। তো সেই কারণে দেখা যাচ্ছে যে আলটিমেট একটা লেভেলে যে আমার এটা কিন্তু একদম প্যারালাল হয়ে যাচ্ছে অথবা কনস্ট্যান্ট থাকতেছে, যেটা কিনা বোঝাচ্ছে যে আমাদের এই এতটুকুই হলো আলটিমেট বিওডি, অথবা ম্যাক্সিমাম তার এতটুকু লাগতে পারে, এর বেশি তুমি যতই দাও না কেন অক্সিজেন সে আর নিতে পারবে না। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের অর্গানিক ম্যাটেরিয়াল কতটুকু আছে এবং আস্তে আস্তে টি টাইম যাওয়ার পরে কতটুকু হচ্ছে, আর এটা দ্বারা আমাদের বোঝাচ্ছে হলো আমাদের বিওডির রেঞ্জটা কিরকম হচ্ছে। তাহলে গ্রাফটা কি তোমরা বুঝতে পারছো কি রিপ্রেজেন্ট করতেছে? গ্রাফটায় কার কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু বলো। না ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, তোমাদের এরপরে কি কোনো ক্লাস আছে কিনা এটা একটু বলো তো। জি ম্যাম, জি ম্যাম আছে ম্যাম, 12টা 10 ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আর এক্সটেন্ড করতেছি না, আজকে আপাতত আমি জাস্ট এই গ্রাফ পর্যন্ত রাখতেছি। নেক্সট ক্লাসে হলো আমরা বিওডি কিভাবে মেজার করে সেটার জন্য একটা মডেলিং আছে, এবং ওই মডেলিং এর রেসপেক্টে হলো আমরা কিছু ম্যাথ দেখতে পারি। তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।